একটু ভাবুন তো, বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক আর দৃষ্টিনন্দন বাড়িগুলো কেন তৈরি করা হয়েছে? শুধু কি বসবাসের জন্য, নাকি বিলাসিতা দেখানোর জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? আজ আপনাদের এমন এক প্রাসাদের গল্প বলব, যেটি তৈরি করেছেন সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন সফল ব্যবসায়ী, শুধু নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য আর এক অপমানের জবাব দেওয়ার জন্য। একটি অপমান, একটি জিদ, আর সেই জিদ থেকে জন্ম নেয় পুরান ঢাকার ইতিহাসে অন্যতম রাজকীয় স্থাপনা রোজ গার্ডেন প্যালেস। $331 কোটি টাকারও বেশি মূল্যের একটি ভবন, যেটি শুধু বিলাসিতা বা রাজকীয় জীবন যাপনের জন্য তৈরি হয়নি, বরং এর পিছনে লুকিয়ে আছে অপমান, জেদ আর আত্মমর্যাদার এক অন্ধকার ইতিহাস। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি পুরান ঢাকার টিকাটুলিতে অবস্থিত ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেসে। চলুন প্যালেসের ভিতরেই প্রবেশ করে শুরু করি বাকি গল্প। প্রবেশ করতেই চোখে পড়বে দৃষ্টিনন্দন ভাস্কর্য, রাজকীয় স্থাপত্য আর এক সময়ের বিখ্যাত গোলাপ বাগানের স্মৃতি। মূলত এই গোলাপ বাগানের কারণেই এই প্রাসাদের নাম রাখা হয়েছে রোজ গার্ডেন। আজ দর্শনার্থীদের ভিড়ে জায়গাটি মুখরিত, তাই সব ভাস্কর্য কাছ থেকে দেখা সবসময় সম্ভব হয় না, কিন্তু প্রতিটি কোণে যেন ইতিহাসের নীরব সাক্ষী। এবার চলুন জেনে নেই প্রাসাদের পিছনের গল্প। এই প্যালেসের নির্মাতা ছিলেন ঋষিকেশ দাস। শোনা যায় একসময় তিনি বলদা গার্ডেনে আয়োজিত এক জমকালো জলসায় গিয়ে বর্ণ বৈষম্যের কারণে চরম অপমানের শিকার হন। সেই রাগ আর আত্মমর্যাদার জেদ থেকেই জন্ম নেয় এই রাজকীয় স্থাপনা। এরপর টিকাটুলিতে প্রায় 22 বিঘা জমির উপর শুরু হয় এই প্রাসাদ নির্মাণের কাজ। বর্তমানে সেই বিশাল জায়গার মাত্র একটি অংশই অবশিষ্ট আছে। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত এই শুভ্র সাদা প্রাসাদটি এক কথায় রাজকীয়। উঁচু স্তম্ভ, নকশাদার জানালা, বেলজিয়ান গ্লাস, কারুকাজ করা দেয়াল, সব মিলিয়ে যেন এক ইউরোপীয় প্রাসাদের আবহ। তবে দুঃখজনক বিষয় হলো, এই প্রাসাদ পূর্ণতা পাওয়ার আগেই ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়েন। ফলে তিনি ভবনটি বিক্রি করে দিতে বাধ্য হন। পরবর্তীতে 1937 সালে খান বাহাদুর কাজী আব্দুর রশিদ এই ভবনটি ক্রয় করেন এবং এর নতুন নাম দেন রশিদ মঞ্জিল। চলুন এবার আমরা ভবনটির ভিতরে প্রবেশ করি। নিচতলায় রয়েছে একটি বিশাল সেন্ট্রাল হল রুম, যেটি অসাধারণ কারুকাজে সাজানো। এখানে মোট 8টি কক্ষ রয়েছে, আর উপরের তলায় রয়েছে আরও 5টি কক্ষ, যার মধ্যে একটি বড় ডান্স হলও আছে। অর্থাৎ পুরো ভবনে মোট 13টি প্রধান কক্ষ রয়েছে। বর্তমানে বেশ কিছু দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে, তবে খোলা অংশের আসবাবপত্র এখনও সেই ঐতিহাসিক আবহ ধরে রেখেছে। রশিদ সাহেবের মৃত্যুর পর ওনার বড় ছেলে কাজী হুমায়ুন রশিদ এই বাড়িটির মালিকানা পান এবং এরপর থেকে বাড়িটির নাম হুমায়ুন সাহেবের বাড়ি নামে বেশ পরিচিতি লাভ করে। হুমায়ুন সাহেবের মৃত্যুর পর এই বাড়ির মালিকানা পান ওনার ছোট ভাই কাজী আব্দুর রাকিব। যদিও 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটাকে একটি সংরক্ষিত বাড়ি হিসেবে ঘোষণা করেন, তবে আদালতে মামলা করে 1993 সালে নিজ বাড়ি ফিরে পান কাজী আব্দুর রাকিব। পরবর্তীতে 1995 সালে আব্দুর রাকিবের মৃত্যুর পর এই বাড়ির মালিকানা পান তার স্ত্রী লাইলা রাকিব। অবশেষে 2018 সালে বাংলাদেশ সরকার বাড়িটিকে 331,70,02,900 টাকায় ক্রয় করেন এবং এটিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেন। চারপাশে ছড়িয়ে আছে রাজকীয় নীরবতা, আর সেই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে শুভ্র রঙের এক অসাধারণ স্থাপত্য। দূর থেকে দেখলে ভবনটি যেন সাদা রঙের মার্বেলে গড়া কোনো এক ইউরোপীয় প্রাসাদ। সামনে বিশাল খোলা প্রাঙ্গণ জুড়ে রয়েছে সবুজ ঘাসের কার্পেট, মাঝখানে পুরনো নকশার একটি ফোয়ারার অবশিষ্ট কাঠামো, যা একসময় এই প্রাসাদের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছিল।
চারিদিকে সারি সারি গাছপালা, পরিচ্ছন্ন বাগান আর গোলাপের স্মৃতি যেন এখনো এই জায়গাটিকে তার নামের মর্যাদা ধরে রাখতে সাহায্য করছে। এই ভবনটি শুধু স্থাপত্যের জন্য নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও গভীরভাবে জড়িত। 1949 সালে 23শে জুন এখানে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে বাংলাদেশের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ হিসেবে আত্মপ্রকাশ করেন। শুধু তাই নয়, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসেও এই ভবনের নাম ওতপ্রোতভাবে জড়িত আছে। এখানে বিভিন্ন সময় সিনেমার শুটিং হয়েছে। রোজ গার্ডেন শুধু একটি প্যালেস নয়, এটি অপমান থেকে উঠে দাঁড়ানোর এক ইতিহাস, জেদ থেকে জন্ম নেওয়া এক স্থাপত্য, আর বাংলাদেশের ইতিহাসে এক নীরব সাক্ষী।